থেকে যে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল এবং বিভিন্ন ভোগান্তির মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে এবং সেখানে স্কুলের অনেক সমস্যা হয়েছে, পানি উঠেছে, বন্যার পানি, সব মিলিয়ে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের অনেক বেশি ভোগান্তি ছিল এবং সেই ভোগান্তিকে সামনে রেখে আজকে আমরা দেখছি যে বিরাট একটা আন্দোলন হয়েছে। যেই আন্দোলনে বলা হয়েছে যে ফার্মের মুরগির কথা বলা হয়েছে, যে ফার্মের মুরগি বলেছে শিক্ষামন্ত্রী, এবং স্লোগানও এসেছে আসলে ফার্মের তুমি কে আমি কে ফার্মের মুরগি, কে বলেছে শিক্ষামন্ত্রী। ঠিক এই ডায়লগটাই আমরা 2 বছর আগে শুনেছিলাম যখন শেখ হাসিনা ছিল, রাজাকার এসে বলেছিল ওখানে, যখন চীন সফর থেকে উনি এসেছেন, উনি বলেছেন যে যারা আন্দোলন করছে তারা রাজাকারের নাম দিবে। ঠিক এই সময়েও ওই স্লোগানটা এসেছিল। তো ঠিক একই সময়ে আবার জুলাই মাসে 2 বছর পরে এরকম একটা স্লোগান। আসলে ফার্মের মুরগি কিনা বা এই কোন অর্থে উনি বুঝিয়েছেন সেটারও নানা ব্যাখ্যা আসছে। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। আর পরীক্ষা পেছানোটা যৌক্তিক ছিল কিনা, তো সেটা নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি আমরা কথা বলবো যে শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি ডিসেম্বরে আসবেন, এবং এই নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষজ্ঞরা, রাজনীতিবিদরা, বিভিন্ন দলের নেতাকর্মীরা ছাড়া বিশ্লেষণ করছেন যে আসলে উনি, প্রথম প্রশ্ন যেটা, আসলে উনি আসবেন নাকি স্ট্যান্ড বাজিয়ে না, দ্বিতীয়ত হচ্ছে উনি আসলে কি হবে, আর উনি আসলে কি ধরনের সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। এই বিষয় আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মঞ্জু চৌধুরী, সাবেক চেয়ারম্যান নদী রক্ষা কমিশন। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, আমি ডক্টর মঞ্জু চৌধুরী, আপনার দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আপনার অভিজ্ঞতা আছে, তো সেই অভিজ্ঞতা থেকে আপনার কাছে জিজ্ঞেস করবো, ফার্মের মুরগি আমাদের বাচ্চাদেরকে আমরা সেটা সেই জায়গায় আছে কিনা। 2024 সালে আমরা যেভাবে দেখেছি যে সব দলে বলে নেমে এসেছিল, তখনও আমাদের ধারণা ছিল যে তারা মনে হয় ওরকম, কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে তারা বের হয়ে এসেছিল। তো শিক্ষামন্ত্রী আসলে কোন অর্থে কথাটা বলেছেন, আর পরীক্ষা পিছানোর বিষয়টার ব্যাপারে আপনার যৌক্তিকতা একটু শুনতে চাই, যে কতটা অযৌক্তিক কাজ করেছেন নাকি উনি ঠিক করেছেন। কারণ একটা পরীক্ষা পিছনে শুধু পরীক্ষা পেছানোই না, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। ওইখানে উনি একটা এক্সপ্লেনেশন দিয়েছেন, আমি দেখেছি যে উনি পরীক্ষা পেছানোর পক্ষে ছিলেন, কিন্তু অন্যান্য যারা ছিলেন কর্মকর্তাগণ শিক্ষা মন্ত্রণালয়ে, তারা এটার পিছনে পিছাতে চান নাই। শুধু একটা জায়গায় পিছাতে চাইছেন, সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের আওতায় যে কয়েকটা জেলা ছিল সেই জেলাগুলিতে পিছিয়ে দেওয়া হয়েছে, কারণ এখানে বেশ বন্যার্ত অবস্থা একটা, সেখানে পরীক্ষা নেওয়ার মতো অবস্থা নাই। কিন্তু সমস্যা হয়েছে কি, বাকি যে 8টা আপনার বোর্ড, এবং তার মধ্যে ঢাকা বোর্ড আছে, ঢাকায় কিন্তু আপনার ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এবং সেইখানে আপনার কোমর পানি পর্যন্ত পানি হয়ে গেছে। এখানে যারা পরীক্ষা দিতে গেছেন তারা কিন্তু একেবারে একটা ট্রমাটাইজড অবস্থায় গেছেন। প্যারেন্টসরা খুবই উদ্বিগ্ন ছিলেন, পানির মধ্যে ভিজে এদের যেতে হয়েছে। এখন সমস্যাটা হচ্ছে এখানে যে এক জায়গায় যদি হয়, যেমন চট্টগ্রাম বোর্ডের আওতাধীন সকল জেলার স্কুলে পরীক্ষা দেওয়ার মতো অবস্থা ছিল না, কিন্তু সেটা তো আবার যশোর বোর্ডের এলাকায় এরকম ছিল না, সেখানে তো পরিস্থিতি বিরাজমান ছিল, নর্মাল মানে পরীক্ষা দেওয়ার মতো। এই জায়গায় ঢাকায়, যেমন ঢাকা এবং চিটাগাংয়ের বাইরে যেসব জায়গায়, যেসব জেলায় কিংবা যেসব এলাকায় এরকম দুর্যোগময় পরিস্থিতি ছিল, সেখানে কিন্তু পরীক্ষা নেওয়াটা উচিত হয় নাই। অতীতও আমরা দেখছি যে লোকালাইজ ভাবেই করা হয়, পরবর্তীতে পরীক্ষা নেওয়া হয়। এখানে মন্ত্রীর যে অবস্থানটা ছিল যে সারা দেশব্যাপী পরীক্ষা স্থগিত করা হবে 1-2 দিনের জন্য, সেটা যেমন অযৌক্তিক ছিল, এট দ্য সেম টাইম যে সব কর্মকর্তারা বলছেন যে শুধুমাত্র চিটাগাং বোর্ডের আওতার জেলাগুলিতেই করা হবে, এটাও অযৌক্তিক ছিল। যৌক্তিক হতো চিটাগাংয়ের সব পরীক্ষাই বন্ধ করে দেওয়া, কারণ সকল জেলাতেই সেখানে বন্যার অবস্থা, এবং অন্যান্য জায়গায় যেখানে বৃষ্টিপাত হচ্ছে সেই সব জায়গায় আপনার পরীক্ষা না নিলেই হতো, রিশিডিউল করা যেত। তার কারণ কি, আপনার সারা সব বাংলাদেশে সব কটা বোর্ডে একই আপনার প্রশ্নে পড়তে হচ্ছে। এখন চিটাগাংয়ের যারা পরীক্ষা দিতে পারলো না, তাদের সাথে ঢাকার ছেলেরাও মেয়েরাও কিন্তু পরীক্ষা দিতে পারতো পরবর্তীতে। এটা ছিল ফিজিক্স এবং আরো 2টা সাবজেক্ট। এখানে মন্ত্রীকে এককভাবে দোষারোপ করা যাবে না এই ডিসিশনের জন্য, আবার যারা করছেন তাদেরকেও করা যাবে না। তবে যদি আপনি দেখেন যে পার্লামেন্টারি সিস্টেমে আলটিমেটলি কিন্তু মন্ত্রী দায়ী। He is the chief executive officer of the ministry basically. তার কথার এই যে দুর্ঘটনা হয়েছে ঢাকায় তো অনেক ছাত্রছাত্রী, এবং ওই দিন ঢাকায় বের হওয়াটা মানে কঠিন অবস্থা ছিল, কোথাও কোমর পানি, কোথাও মানুষ ভেসে যাচ্ছে, এইটা এরকম অবস্থা। সেখানে কোন যুক্তিতে পরীক্ষা হতে পারে এটা আমার মাথায় খেলে না। এখানে কেন বন্ধ করা হয় না? এবং বৃষ্টি তো সকালে হয় নাই, বৃষ্টি তো সারা রাত্রি হয়েছে। এবং এইখানে যারা যেসব অফিসাররা শিক্ষা মন্ত্রণালয়ের, তাদেরকে আমি বলবো
আপনারা দায়ী। এবং যারা এখানে এরকম অবস্থা ভিজে ভিজে যে পরীক্ষা দিয়েছে, আরেকজন ভিজে না নর্মাল ওয়েতে যশোরের পরীক্ষা দিচ্ছে, দিনাজপুরে দিচ্ছে, কিংবা আপনার বরিশালে দিচ্ছে, তার সাথে তো বৈষম্য হয়ে গেছে। কারণ একটা ছেলে কিংবা একটা মেয়ে যদি আপনার কোমর পানি হয়ে 3 ঘন্টা যদি ওইভাবে তার পরীক্ষা দিতে হয় এবং ঠিক টাইমে পৌঁছবে কিনা, এটা তো একটা ট্রমাটাইজড অবস্থায় এবং সারা রাত বৃষ্টি হয়েছে, তারপরে তারা ভিজে গিয়ে মানে ভিজা অবস্থায় পরীক্ষা দেওয়া, আপনি এটা চিন্তা করতে পারেন একটা বাচ্চা মেয়ে, বাচ্চাই তো ওরা। শিক্ষা বিভাগের অফিসাররা তারা বলছেন যে ডিসিরা তাদেরকে জানায় নাই, কিন্তু আইন হচ্ছে ডিসি তাদেরকে জানাতে পারে যে পরিস্থিতি এরকম হয়েছে, কিন্তু পরীক্ষা স্থগিত করা, বন্ধ করা, রিশিডিউল করার একক দায়িত্ব হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের, অর্থাৎ সেখানের যারা বোর্ডে যারা উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা করবেন। এখানে ইউনো ডিসি কে দোষারোপ করার অবকাশ নাই। তারা বিরাজমান পরিস্থিতি তারা জানাবেন যে হয়তো এখানে একটা রায়ট হয়েছে, অগ্নিকাণ্ড হয়েছে, কিংবা এরকম হয়েছে। তারা কিন্তু এখানে তো শুধু শিক্ষামন্ত্রী না, আমরা একজন শিক্ষা প্রতিমন্ত্রীও তো আছেন, শিক্ষা প্রতিমন্ত্রী আছেন, ববি হাজজাদ আছেন, তারপরে একজন উপদেষ্টা আমরা দেখছি যে শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করেন, মেহেদী মাহাদি, কি যেন নাম ওনার, ডক্টর মাহাদি, উনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, এবং কিন্তু উনি শিক্ষা মন্ত্রণালয়ে বেশি আমরা দেখি যে কোনো সিদ্ধান্ত নেয়। তো সেখানে তো ওনাদের সবাই মিলেই মনে হয় সিদ্ধান্ত নেওয়ার কথা। তো এখন তো চাওয়া না, শিক্ষামন্ত্রীর এইসব শুনেন সবকিছুতে এই পদত্যাগ চাওয়াটা খুব অতি বাড়াবাড়ি হয়। এখানে তো শিক্ষামন্ত্রী তো বলছেন যে আমি চাচ্ছিলাম পরীক্ষা বন্ধ করে দেওয়ার জন্য, মানে রিশিডিউল করার জন্য, কিন্তু অন্যান্যরা তাকে ওভাররাইড করছে। ওভাররাইড করার কারণ আছে যে চিটাগাংয়ের জন্য তো সারা বাংলাদেশ বন্ধ হতে পারে না। 12.5 লক্ষ প্রায় 13 লক্ষ পরীক্ষার্থী, এদেরকে নতুন করে পরীক্ষা দিতে গেলে যে পরিমাণ লজিস্টিক্স, যে পরিমাণ টাকা পয়সা সবকিছু দরকার হয়, এবং ওভারঅল শিক্ষা বছরটা একটু তো পিছিয়ে যায়। আপনার নতুন করে 3টা পরীক্ষা নিতে গেলে সব পরীক্ষার পরে ইট টেকস টাইম, এবং এটা আপনার একটা ঝামেলা। সেইখানে তাদেরও যুক্তি আছে, কিন্তু আমি মনে করি যে এই জায়গায় একটা কোঅর্ডিনেশনের অভাব ছিল। চিটাগাংয়ে পরীক্ষা বন্ধ করছেন, ফাইন, সেটা উচিত ছিল। এবং ঢাকা কিংবা অন্যান্য জায়গায় যেখানে স্থানীয়ভাবে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, পানিতে সয়লাব হয়ে গেছে, এবং কর্মকর্তা কর্মচারীরা তো যারা উচ্চ পদস্থ তারা তো ঢাকায় থাকেন, তারা কি ওই একটু জানলা খুলে একটু দেখতেন? সকালেও তো জানাই দেওয়া যেত আপনার রেডিও টেলিভিশনে যে পরীক্ষা হবে না, মানে স্থগিত করা হলো। এই জায়গায় ল্যাক অফ কোঅর্ডিনেশন ছিল, সিরিয়াস ল্যাক অফ কোঅর্ডিনেশন ছিল। ভবিষ্যতে যেন এরকম না হয়। আমরা এখন ডিজিটাল যুগে আমরা এ করতেছি, ডিজিটাল যুগে আমরা বাস করি। আমার তো মনে হয় যে প্রত্যেকটা শিক্ষার্থীর মানে অভিভাবকদেরকে মোবাইল ফোনেও জানানো যায়, তো তাদের তো এগুলি আছে, নাম্বার তো আছে, মোবাইল ফোনেও কিন্তু ব্যাপকভাবে জানা যায় যে স্কুলের থেকে পরীক্ষা রিশিডিউল করা হয়েছে। আর যদি কোনো একটা ছেলে যাই উপস্থিত হয়, তাহলে সে একটু ভিজলো, তাতে সেই পরীক্ষা দিতে হলো না। আপনি ঠিকই বলেছেন। আর হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে পদত্যাগ কোনো সমাধান না, যে পরের একজন আসলো এ থেকে খারাপ হবে না তা তো বলা যায় না, এরকম তো কোনো গ্যারান্টি নাই। পরিবর্তন করা, এগুলো এনশিওর করা যাতে পরবর্তীতে ভুলগুলো না হয়, সেটাই তো সমাধান। কিন্তু আমরা দেখেছি যে আন্দোলন হলো, এখানে অনেকেই কিন্তু যতটা না শিক্ষার্থীরা আছে তার থেকে আরো অনেকেই আছে যে মানে বহিরাগত, যেমন ছাত্রলীগ আছে, এখানে অনেকে বলছে শিবির ঢুকে গেছে, এখানে আবার অনেকে বলছে যে এনসিপি, মানে এইভাবে অনেকে আবার সুযোগ নিয়ে আন্দোলনের মধ্যে ঢুকে গেছে, যেটা ঠিক না। এবং যে মন্ত্রী একটু ব্যঙ্গাত্মক কথা বলেন, এটাও সত্য যে উনি বলেন নকল হবে না, একটু উনি সবাই সাথে একটু ভালো একটু ব্যঙ্গাত্মক বা একটু জোক করে কথা বলতে চান ছাত্রছাত্রীদের সাথে। একজন একটা স্টাইল থাকে। উনি কোনো যে ফার্মের বলছে যে যদি বৃষ্টিতে ভেজে, এরা তো ফার্মের মুরগি না যে বৃষ্টিতে হলে জ্বর হয়ে যাবে, এই ধরনের একটা কথা উনি একজন ছাত্রীর সাথে ছাত্রীর যে প্যারেন্ট তারা বা মন্ত্রীর সাথে যোগাযোগ করছে, যে কোনো ভাবেই হোক, মন্ত্রীকে ছাত্রীকে ধরাই দিচ্ছে, তখন মন্ত্রী কথাগুলি বলছে যে ফার্মের মুরগি না, কোন কনটেক্সটে বলছে ক্লিয়ার বোঝাও যাচ্ছে না। সেখানে এটাকে আবার ভিডিও করা হয়েছে, এটাকে রেকর্ড করা হয়েছে, হুইচ ইজ ইলিগাল এবং আনএথিক্যাল। আপনি যখন একজনের সাথে কথা বলছেন, সেটা ভিডিও করছেন এবং সেটাকে আপলোড করে ছড়াই দিচ্ছেন, এটা ঠিক হয় নাই। মন্ত্রীর ওই যে ফার্মের মুরগির কথা যেটুকু আমি বুঝতে পারছি যে এটা কোনো ব্যাড ইন্টেনশনে আমাদের এই মন্ত্রী বলেন নাই। এবং এই জিনিসটাকে নিয়ে এরকম হয়েছে করে লাভ নাই। একটা জিনিস হতে পারে, যারা দাবি করতে পারতেছে, যেমন ঢাকা শহরের যারা ট্রমাটাইজড হয়েছে, খুবই ছিল ঠিক মতো পৌঁছতে পারবে কিনা ঠিক টাইমে, কারণ পৌঁছাটা কিন্তু বিশাল সমস্যা ছিল আপনার এই বৃষ্টির মধ্যে। তারা যদি, তাদেরকে আমি মনে করি যে নতুন করে তারা পরীক্ষা দিতে পারে, এই পরীক্ষাকে বাতিল করে দিয়ে তারা আবার চিটাগাংয়ের ওই ছেলে মেয়েদের সাথে তার পরীক্ষা দিল, তাহলে সমস্যার সমাধান হয়ে বিকল্প একটা ব্যবস্থা করি। এখন আমরা দ্বিতীয় যে আলোচনা করতে চাই, যে ডিসেম্বরে আসছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বা ফ্যাসিস্ট শেখ হাসিনা বলি,
এটা কি ওনার স্ট্যান্ড বাজি নাকি সত্যি? আমরা এই নিয়ে দেখি যে আওয়ামী লীগের মধ্যে বা আওয়ামীপন্থী যারা আছে তারা অনেকেই বলার চেষ্টা করছে যে ডিসেম্বরে আসবে এবং ডিসেম্বরে একটা কিছু ঘটবে। আপনার কাছে কি মনে হচ্ছে যে প্রথমত উনি আসবেন কিনা? আচ্ছা, এখানে দেখুন, উনি এই দেশের সন্তান। এই বাংলাদেশে ওনার জন্ম, বাংলাদেশেই উনি বড় হয়েছেন, সময় কাটিয়েছেন, মাঝে 6 বছরের মতো উনি ইন্ডিয়াতে ছিলেন। তাই একজন মানুষ যার বয়স 78, সে তার দেশে ফিরে আসতে চাইবেন, এতে অবাক হওয়ার তো কিছু নাই। এটাকে আমি এই মনে করবো না যে উনি ধাপ্পা দিচ্ছেন। উনি জেনুইনলি আসতে চান, ডেফিনেট আসতে চান, এসে এবং ক্ষমতা উনি আবার ক্ষমতাও নিতে চান। সবকিছু মিলে এটাই তো বাস্তবতা। কিন্তু সেটা কি সম্ভব হবে কিনা, পারিপার্শ্বিক যে অবস্থা সেগুলির ভিত্তিতে উনি চাইলেই তো হবে না। আপনার তো আহ আশেপাশের অবস্থা আপনার দেখতে হবে। আর একটা দেখতে হবে যে একটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ দেখতে হবে, যে যারা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা করে, ফ্যাসিস্ট বলেন বা ডিক্টেটর বলেন, তারা যখন ক্ষমতাচ্যুত হয়ে যায়, তারা ফেরত আসতে পারে না, নজিরবিহীন ফেরত তারা আসতে পারে না। হয়তো অনেক সময় তাদের সারোগেট বা তাদের বংশের কেউ আসতে পারে। যেমন ফার্ডিনান্ড মার্কোস, তিনি যখন আউস্টেড হয়ে গেলেন 86-এ, খুব সম্ভব উনি কিন্তু আর এসে যেতে পারেন নাই ফিলিপিনে। ওনাকে ওনার মৃত্যু হয়েছে হাওয়াইতে, কিন্তু পরিশেষে ওনার ছেলে এই বং বং মার্কোস, উনি কিন্তু আবার রাজনীতি করে ওখানে প্রেসিডেন্ট হয়েছে, বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে আছেন। তাকসিন সিনোয়াতটাও আউস্টেড হয়ে গেছেন, কিন্তু তার বোন আসতে পারছিল। কিন্তু এটা হলো রেয়ার এক্সেপশন। ওয়ান পেরোনের একটা বিষয় আছে, সেটা এক্সেপশনাল। এটা হলো রেয়ার, বিরল ব্যতিক্রম ঘটনা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা একবার আউস্টেড হয়ে যায়, তারা কিন্তু আর আসতে পারে না। যেমন তিউনিসিয়ার বেন আলী, আপনি যেতে পারেন নাই। আপনি যদি ধরেন ইদি আমিন, এই উগান্ডার, উনি সৌদি আরবে মারা গেছেন। আমি এরকম অনেক উদাহরণ দিতে পারবো। যেমন বাশার আল আসাদ, এই আউস্টেড হয়ে গেছে, সে তো আর আসার চেষ্টাও করতেছে না। রেজা শাহ পাহলভির ছেলে বহু চেষ্টা করতেছে, আসতে পারতেছে না। সাধারণত যেটা হয়, মেইন কারণটা হচ্ছে কি, যারা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় প্রধান থাকেন, ডিক্টেটর থাকেন, তাদের ক্ষমতার উৎস ন্যাচারালি থাকে মিলিটারি, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার উপর ভিত্তি করেই তারা রাষ্ট্রটা চালান। এটা আমরা দেখছি, বাংলাদেশেও দেখছি। সেই গোয়েন্দা, সেই মিলিটারি, সেই পুলিশ, যে প্যারামিলিটারি বাহিনী, ওনাদের পতনের সাথে সাথে নতুন যে অ্যাডমিনিস্ট্রেশন আসে তাদের আওতায় চলে যায়। তারা সেটাকে ভেঙে চলে নতুন করে এমন ভাবে করে, তার উপরে আর এর কোনো ইনফ্লুয়েন্স থাকে না। হয়তো দুই একজন সিম্পাথাইজার থাকে। যেমন বর্তমানে শেখ হাসিনার কি সেনাবাহিনীর উপরে, পুলিশের উপরে, ডিজিএফআই এর উপরে কোন রকমের প্রভাব আছে, যার মাধ্যমে উনি ক্ষমতায় ছিলেন। সুতরাং উনি কিভাবে এইখানে একটা নতুন করে আসবেন? আরেকটা বিষয় হয় কি, যে কর্তৃত্ববাদী বা ডিক্টেটররা, তারা যখন ক্ষমতায় থাকে, তাদের আশেপাশের কিন্তু রাজনৈতিক অন্যান্য দলের লোকজনকে ওরা কাছে নেন, একটা অ্যালায়েন্স করেন। যেমন 14 দলীয় ওই ছিল, এই অ্যালায়েন্স গুলো ভেঙে যায়, অ্যালায়েন্স গুলো থাকে না। ডিক্টেটরের পতনের সাথে সাথে অ্যালায়েন্স গুলো চুরমার হয়ে যায়। যেমন বাংলাদেশে হয়েছে, 14 দল নাই বলতে গেলে, 14 দল নাই। আরেকটা বিষয় হচ্ছে যেটা এখানে, যে আওয়ামী লীগের বেশিরভাগ নেতা হয় পলাতক আছে দেশের ভিতরে, বিদেশে অনেকেই আছে জেলে। কেউ কিন্তু মুক্ত অবস্থায় আছে, কয়েকজন মাত্র আছে, কিন্তু তারা তো নিশ্চুপ, তারা একেবারে বাক প্রতিবন্ধীর মতো অবস্থায় আছে, তারা কেউ কথা বলতেছে না। সুতরাং এই যে একটা আসতে হইলে একটা নেতৃত্ব দিতে হবে, এবং দিলে কি হবে, উনি আসলেন, আসার পর ওনার অনেক মামলা, অনেক মামলা, 600-এর উপরে মামলা আছে, প্রায় 400-500 আছে, হত্যা মামলা, চার্জশিট হয়ে গেছে, আপনার রায় হয়ে উনি গেছে। বলতেছেন উনি এগুলো ফেস করবে, বা উনি যে এনশিওর করছেন যে ওনার নেতা কর্মীদেরকে নিয়ে উনি আসবেন, তারা পালিয়ে গেছে, মামলা ফেস তো ওনার নেতা কর্মীদের নিয়ে উনি একসাথে আসবেন, ঠিক আছে, ভালো কথা। তো ওনার নেতা কর্মীতে একজনও তো আসে নাই বাংলাদেশে, ওনার নেতা কর্মীতে একজনও আসে নাই। ওনারা বললো যে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, সেই দিন ওনারা একটা মানে একটা শোডাউন বা একটা মিছিল টিছিল করবে, মিটিং করবে বা যা কিছু, কিন্তু কিছুই তো হয় নাই, নাথিং। যেখানে বুঝতে হবে যে ডিক্টেটরের পতন হইলে ডিক্টেটররা আর আসতে পারে না। এইটার বিরল ব্যতিক্রম শেখ হাসিনা যে হবেন, তার আমি কোনো কারণ দেখি না। তবে উনি যে আসতে চান, ওনার যে আসার এই ইচ্ছার মধ্যে যেন কপটতা নাই, এটা আমি বিশ্বাস করি না যে ওনার কপটতা নাই। যে উনি আসতে চাইবেন, উনি কেন, ওনার সাথে সবাই আসতে চাইবেন, কিন্তু আসতে পারবেন কিনা, সেই বাস্তব পরিস্থিতি কি বিরাজমান এখন আছে কিনা, ভবিষ্যতেই বা হবে কিনা, সেটা আমি কিন্তু দেখি না। সেই জন্য আমি এটা যত কিসের উপর ডিপেন্ড করে। যেমন একবার আমরা তারেক রহমান আসবে কি আসবে না, সেটা উনি বলেছেন যে উনি ওনার একা সিদ্ধান্তের উপর ডিপেন্ড না, মানে নির্ভর করে না। ঠিক তেমনি শেখ হাসিনা এখন যে দেশে আসবে, তা শুধু তো শেখ হাসিনার উপর নির্ভর করছে না, এটা তো আরো অনেক কিছুর উপর, ভারতের উপর নির্ভর করছে, তারপরে আন্তর্জাতিক শক্তিগুলোর উপর নির্ভর করছে। যেহেতু আন্তর্জাতিক বলা হয় যে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রভাব ছিল মানে জুলাই আগস্ট হওয়ার পিছনে, তো সেখানে তারপরে আরো অনেক ব্যাপার স্যাপার আছে। সব মিলে তো ওনার আশা, উনি তারা একা বললেন আর চলে আসলেন, সেরকম তো না। তারেক রহমান নির্ভর করছে বলে আপনি মনে করেন? আচ্ছা, তারেক রহমানের সাথে তুলনা করা হয়,
তারেক রহমান রিলেটিভলি ইয়াং ছিলেন, এখনো সে রিলেটিভলি ইয়াং, সামনে তার বহু বছর ছিল রাজনীতি করার সুযোগ তার এখনো আছে বহু বছর। শেখ হাসিনা তো সেটা নাই। এক 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনার যে অন্যান্য দেশ ওনাকে কি কারণে ওনাকে রিইনস্টল করবে, এটা তো কারণ থাকতে হবে। অন্যান্য দেশ যেটা যেমন ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আমেরিকা বলেন, এদের সাথে যে ওনাদের বা চায়না বলেন, এরা যে জোরালো ভাবে কোনো দাবি করতেছে যে শেখ হাসিনাকে বন্দী করে কি করা হয়েছে কেন, সরাই দেওয়া হয়েছে কেন, তাহলে কেউ তো প্রতিবাদ করতেছে না। সুতরাং ইন্টারন্যাশনালি এটাও ঠিক যে ডিক্টেটরের পতন হলে ইন্টারন্যাশনাল যে অ্যালায়েন্সটা থাকে, সেই অ্যালায়েন্সটা মানে একটা নেটওয়ার্কের মতো থাকে, সেই নেটওয়ার্ক ভেঙে যায়। সেই নেটওয়ার্ক নাই, শুধুমাত্র ভারতের একটা ইন্টারেস্ট আছে। কারণ ভারতের ইন্টারেস্ট হলো যে ওনার যারা সমর্থক এই আওয়ামী লীগার, তারা আবার ভারতেরও সমর্থক। এবং আমাদের এখানে যে মাইনরিটি আছে আপনার 8% 10%, তারা মূলত আওয়ামী লীগ করে, আওয়ামী লীগেরই, যেহেতু এটা সেকুলার একটা আওয়ামী লীগ করে। সুতরাং ভারতের ওই একটা ইন্টারেস্ট কিন্তু আছে। শুধু ভারতের ইন্টারেস্ট থাকলে তো হবে না। আর ভারত কি চাইবে যে এখানে যুদ্ধ করে শেখ হাসিনাকে বসাই দিয়ে গেলাম? এটা তো চাইবে না। তারা একটা চাপ সৃষ্টি করতে পারে, সেটা করতেছে। এবং হয়তো তার মামলা মোকদ্দমাকে উঠাই দিতে বলবে বা এই করতে বলবে, মানে প্রশমন করতে বলবে রায়, হয়তো মৃত্যুদণ্ড থেকে আজীবন, এই ধরনের কিছু কিছু বিষয় হবে। কিন্তু বেসিক্যালি যে একটা ড্রাস্টিক পরিবর্তন হয়ে যাবে এই 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, সেটা প্রতীয়মান হচ্ছে না। যেটা হতে পারতো সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নতুন করে যদি পুনর্গঠন করা যায়, নতুন করে যদি আপনি পুনর্গঠন করেন, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ একটা রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াতে পারবে। এবং রাজনৈতিক শক্তি হলে আজ হোক আর কাল হোক তারা কিন্তু ক্ষমতায় আসতে পারবে। কারণ বাংলাদেশের ইতিহাসে এসব নজির আছে এবং থাকবে না কেন। যদি আর আওয়ামী লীগের তো যে ব্যান করা হচ্ছে, এটা একটা অন্যায় কাজ হচ্ছে। পার্টিকে ব্যান করা যায় না। পার্টিতে থেকে যারা দুর্নীতি করছে, দুষ্কর্ম করছে, তাদেরকে আপনি ব্যান করেন, জেলে দেন। কিন্তু একটা পার্টি এখানে সবাই ভালো কাজ করতো, তাহলে কি হতো? লোকগুলি তো লোকগুলিকে আপনি পানিশমেন্ট দিবেন, তা না করে আপনি একটা পার্টিকে যখন দিচ্ছেন, ব্যান করে দিতে চাচ্ছেন, আদালতের মাধ্যমে হোক, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভলি হোক, এটার ব্যাকফায়ার করবে। এরা হয়তো জামাতের সাথে কেউ জয়েন করবে, কেউ এক্সট্রিমিজমে যাবে, একটা অরাজকতা হবে। মানুষকে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে ইনক্লুড করতে হবে। কারণ যদি ইনক্লুসিভ না হয়, সেই গণতন্ত্র টেকসই হয় না। এবং আরেকটা বিষয় হলো, যারা রাজনৈতিক পোস্টকে ইউটিলাইজ করে অনেক অন্যায় করছে, দুষ্কর্ম করছে, আপনার দুর্নীতি করছে, তাদেরকে তো আপনি পানিশমেন্ট দিচ্ছেন না। আপনি কতগুলি মামলা করছেন যে মামলাগুলির মেরিট নাই। আপনি ধরুন একটা ছাত্র নিহত হয়েছে, তার জন্য আপনি হয়তো 1800 লোককে মামলা দিলেন, কিন্তু ঠিক না। কারণ 1800 লোক মিলে তো তাকে মারে নাই। এবং যারা মদত দিছে তাদেরকে আপনি যেমন ধরেন এই যে সাংবাদিকরা, মনীষা বলেন, আপনি বলেন মোজাম্মেল বাবু, এই যে অনেক সাংবাদিক আছে, তাদেরকে আপনারা হত্যা মামলা দিয়ে জেলে রাখছেন, কিংবা একজন জামিনে আসে, পালায় আসছে বা এক ধরনের। এটা কেন? এরা তো হত্যা করে নাই, এরা চাটুকারিতা করছে। যদি চাটুকারিতা করার জন্য কি আপনি জেলে নিতে পারেন? চাটুকারিতা আমাদের যে সিআরপিসি আছে, সিআরপিসিতে কোন ধারায় চাটুকারিতার জন্য 5 বছর জেল হয়, 2 বছর জেল হয়, তাদের প্রসিকিউট করা যায়? এগুলিকে ওইভাবেই করতে হবে যে সাংবাদিকতায় থেকে তারা যারা আপনার ঠিক মতো সাংবাদিকতা করে নাই, সেই দৃষ্টিতে আসে। তারা যদি দুর্নীতি করে থাকে, আপনি দুর্নীতি মামলা দেন। কিন্তু এরা হত্যা করছে, এই কথাগুলি বলে অনেকগুলি সাংবাদিক তো এখন আপনি জেলে আছে, অনেক সাংবাদিক জেলে আছে, তাদেরকে আপনার হেনস্থা করা হচ্ছে। এটা আমি মনে করি কি এটা ঠিক না। আপনি যে অপরাধ করছে তাদের সেই অপরাধের শাস্তি দেন। আজকে তো বলতেছে আপনার ওই আমি যেটা বলতে চাচ্ছি যে ইভেন যারা পালিয়ে গেছে তাদের যে মামলাগুলো, বা যারা জেলে আছে তাদের যে মামলাগুলো, বেশিরভাগই কিন্তু হত্যা মামলা। এবং শুধু 1-2 জন হত্যা না, কয়েকজনের হত্যা মামলা, এরকম করে। চৌধুরী আব্দুল্লাহ মামুন, উনি রাজসাক্ষী দিয়েছেন। ওনার একা রাজসাক্ষীতেই কি সবার মানে যথেষ্ট প্রমাণ হওয়া? তো শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অনেকগুলো তো মামলা, তো সবগুলো কি মানে ধোপই টিকবে কিনা শেষ পর্যন্ত এই মামলাগুলো যেভাবে যে প্রাক্তন আইজিপি কে যে করা হয়েছে, প্রাক্তন আইজিপিকে যে 5 বছরের জেল দেওয়া হয়েছে রাজসাক্ষী হওয়ার, সেখানে তো অভিযোগ আসছে বড় ধরনের যে উনি অনেক টাকা দিয়ে উনি এই কাজটা করছেন। অর্থাৎ আপনার তা কিভাবে হয়? উনি যদি আইজিপি তো নিজেই দায়ী যে হত্যাকাণ্ডগুলি হয়েছে, যেটা প্রমাণিত হইলো যে রাজসাক্ষী কখন হয়? রাজসাক্ষী তখন হয় যে এই আপনার যদি কোনো ক্লু না পাওয়া যায়, যখন ক্লু পাওয়া যায় না যে কোনো রকম, তখন একজনকে জানি আমরা অপরাধ হয়েছে কিন্তু আপনি প্রমাণ করতে পারতেছেন না, তখন একজনকে আপনি রাজসাক্ষী বানান, রাইট? একজনকে তুমি জানো, তুমি বলো। তাই সেইভাবে হয়েছে। তাহলে তার মামলাটা তো দুর্বল হয়ে গেছে। এখানে কাউকে করার জন্য, অভিযুক্ত করার জন্য, পানিশমেন্ট দেওয়ার জন্য আপনি যখন রাজসাক্ষীর দরকার হয়, তখন বোঝা যায় যে মামলাটা দুর্বল।
আমি যদি লয়ার না, কিন্তু আমি কমন সেন্স থেকেই বলি যে একজনকে আপনি মৃত্যুদণ্ড দিলেন, আর রাজসাক্ষী মানে কি, সে ওই সাথে পার্টিসিপেট করছে, তাকে আপনি 5 বছরের জেল দিলেন। সেখানে তো অভিযোগ আছে যে এখানে ব্যাপক টাকা উনি দিছে, মানে ঘুষ হিসেবে দিছে যারা এইসবের সাথে জড়িত ছিল। সেই জন্য আমি মনে করি কি, বিচার হওয়া উচিত একেবারে সঠিকভাবে, ন্যায্য বিচার হওয়া উচিত। যেমন ধরেন প্রভাস আমিন গত বছরের 2024 সালের এই দিনে একটা প্রশ্ন করেছিলেন যে এটা চাকরি কারা পাবে, রাজা কারা পাবে, তাদের নাতিপতিরা পাবে নাকি, এই ধরনের প্রশ্ন করছিলেন। সেই প্রশ্ন থেকেই কিন্তু এই আন্দোলনটার কি হয়েছে যে আমি কে, তুমি কে, রাজাকার, এই কোশ্চেনটা আসছে কিন্তু। এবং একজন প্রপোজ করছে আজকের এই দিনটাকে ঘোষণা করা হোক প্রভাস আমিন প্রশ্ন উত্তর দিন। আপনি দেখুন, আজকের দিনটাকে ঘোষণা করা হোক প্রভাস আমিন প্রশ্ন উত্তর দিন। দিস ইজ দ্য ওয়ে ইউ ক্রিটিসাইজ, আপনি যেভাবেই হোক। এবং প্রভাস আমিনের যে প্রশ্নটা, তাকে আমি মনে করি যে সে প্রশ্নটা করে সে সাংবাদিক হিসেবে প্রশ্ন করতেই পারে, সাংবাদিক হিসেবে সে প্রশ্ন করতেই পারে, কিন্তু ওই প্রশ্ন করার জন্য তাকে সে কিন্তু পলাতক, মানে তাকে সে আর কি, আমি তাকে দেখি না, আমার সাথে ভালো পরিচয় ছিল তার সাথে, তাকে আমি দেখি না বা খোঁজও করতে পারি নাই। এটিএন নিউজে তো সে নাই এখন। কেন আপনার এই প্রশ্নটাই কি তার একমাত্র অপরাধ জীবনের? যে ওই প্রশ্নটা আসছে তো ন্যাচারালি আসছে, ন্যাচারালি প্রশ্ন। আর ওই প্রশ্ন না করলে, ওই প্রশ্ন না করলে তোমরা কি নিয়ে আন্দোলন করতে? সেটাই। এখন ওই যে রাম মন্দির যে তৈরি করার কথা আপনার মনে আছে নিশ্চয়ই, উঁচু মূর্তি, গতকালকে সেটা উনি ধরা পড়েছে। তো এতদিন লাগলো কেন তাকে অ্যারেস্ট করতে? কাদের অনুমতি নিয়ে সেই মূর্তি বানানো শুরু করেছে, এখন তাকে আবার গ্রেফতারও করা হয়েছে। তো এগুলোর পেছনে আসলে কার হাত? মানে শুরুতেই উনি